সম্প্রতি নারায়ণগঞ্জের এক প্রোগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী সার্জিস আলম বলেন, যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। আবার যখন প্রয়োজন হবে তখনই এই 24-এর মতো আরো গণঅভ্যুত্থান ঘটাবো। আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। কেউ যদি এখনও শয়নে স্বপনে কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আবার ছাত্র জনতাকে ডোমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়। আসলে এই কথাটুকু তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন, কেন বলেছেন, সেটা আমরা অবগত আছি। আসলে এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির যেই কর্মীদের আচরণ, বিএনপি কর্মীদের যেই বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগের যেই অনিয়মগুলো ছিল, যেই চাঁদাবাজিগুলো ছিল, সেখানে বিএনপির চলে যাওয়া এবং দীর্ঘদিন বেঁধে রাখা কোনো প্রাণীকে ছেড়ে দেওয়ার মতো যে ক্ষুধার্ত অবস্থা তাদের এবং যেই আচরণ তারা শুরু করেছে, সেটাকে লক্ষ্য করে তারা করেছিল। এবং বিভিন্ন জায়গায় সমন্বয়করা যে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে ছাত্রদলের সমর্থিত বা বিএনপি সমর্থিত লোকজন যে বুয়া বুয়া বলে ধ্বনি তুলেছেন, সেটাও আমরা বিভিন্ন সমন্বয়কদের মুখে শুনেছি। এবার দর্শক একটি ক্লিপ শুনি বিএনপি নেতাদের। এই গ্রামে বেছে বেছে জামাত ইসলাম বেঁধে রেখে, আওয়ামী লীগ বেঁধে রেখে আপনারা যারা রয়েছেন সবাই মিলে ঐক্যবদ্ধ একটি সমাজ হতে হবে। সেই সমাজের নাম বিএনপির সমাজ। এই মানুষগুলোকে আপনাকে পিছনে রাখবেন, এই মানুষগুলোর ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু শেয়ার করবেন। আপনারা যারা নেতৃত্ব রয়েছেন, আপনারা আজকে পারেন নাই, আপনারা সেই মানুষগুলোর সাথে পারেন নাই, আমরা যেভাবে বলেছি আপনারা যেতে পারেন নাই। বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ছাড়া যে মানুষ আছে তারাই বিএনপি। যারা আওয়ামী লীগ করেন এবং যারা জামাত করেন, তার বাহিরে যে মানুষগুলি রয়েছে তারা সবাই বিএনপি করে। এখন বিষয় হচ্ছে দর্শক, আমি এক সময় চিন্তা করতাম যে আমরা যেহেতু এদেশে জন্মেছি, এদেশে জন্মের পর থেকেই কিন্তু দেখছি যে নাইলে আওয়ামী লীগের শাসন, নাইলে বিএনপির শাসন। আওয়ামী লীগ এবং বিএনপির শাসন দেখতে গিয়ে আমার বারবার মনে হতো যে ওরা যখন জাতির কথা বলতো, বিশেষ করে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, আওয়ামী লীগ তো বেসিক্যালি তারা মুক্তিযুদ্ধের সপক্ষে অথবা রাজাকার হিসেবে অন্যকে ট্রিট করা, যারা তাদের পক্ষে নয় তারা হচ্ছে রাজাকার। এটা জর্জ বুশ একবার বলেছিলেন যে যখন মিডল ইস্টে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, তখন বলছে যারা আমার পক্ষে নয় তারা আমার বিপক্ষে। এরকম একটা ফ্যাসিস্ট কথা কিন্তু তিনি বলেছিলেন। হয়তো তার পক্ষে হতে হবে, নয়তো আরবের পক্ষে হতে হবে, বা আফগানিস্তান, ইরাক, সিরিয়া, যেখানে যেখানে তারা বোম্বিং করেছে, তারা হচ্ছে মধ্যপ্রাচ্যে যে সমস্ত জায়গায় যুদ্ধ বাঁধিয়েছে, সে সমস্ত জায়গায় আমরা হয়তো ওদের পক্ষে থাকবো, নয়তো আমেরিকার পক্ষে থাকবো। মানে আমি নিরপেক্ষ থাকতে পারবো না। এই বিএনপির এই ভদ্রলোকের কথা শুনেও আমার কি সেরকম মনে হলো যে ওরা আসলে নিজেকে একটি জাতি মনে করে। যখন তারা কথা বলে, জাতির কথা বলে, তখন কিন্তু তারা বলে কি বিএনপি জাতির কথা, আর আওয়ামী লীগ যখন কথা বলে তখন কিন্তু আওয়ামী লীগ জাতির কথা। তো বিএনপি জাতি, আওয়ামী লীগ জাতি বা জামাত জাতির পরেও যে দেশে একটা মানুষ আছে, এই দেশে যে সাধারণ মানুষেরা আছে যারা দল পছন্দ করে না, তাদের রাজনীতি পছন্দ করে না, তাদেরকে আসলে আপনারা কি বলবেন? এবং এই কথাটুকু খালেদা জিয়ার আমলেও খালেদা জিয়া বলেছিলেন যে নিরপেক্ষ বলে কিছু নেই। খুব খুব সমালোচিত ছিল সেই ডায়লগগুলো, একদম ফ্যাসিস্টদের উচ্চারণ ছিল। তো বেসিক্যালি আওয়ামী লীগ আসার আগে বিএনপি কি করেছিল সেটার এখনও আমরা ভুলিনি। তো এর বাইরে যে জনতা ছিল, আমরা যেটা চাচ্ছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপি এই যে গতানুগতিক দল, এদের বাইরে যে জনতারা আছে, তারা আমরা চাচ্ছিলাম যে একটা থার্ড কিছু, তৃতীয় কিছু। কারণ এদের তো পরীক্ষিত, এদের তো আমরা অনেক দেখেছি। সেখান থেকে আমরা চাচ্ছিলাম যে এমন কিছু যা এই দুই দল দিতে পারেনি। তো ছাত্রদের মধ্যে, ছাত্র জনতার মধ্যে এখনো পর্যন্ত সেই স্পিরিটটা রয়েছে। আমরা দেখছি যে আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বে তারা কিছু কিছু জায়গায় তারা ফল করছেন, কিছু কিছু জায়গায় ফল করছেন। যেহেতু একটা রাষ্ট্র, এখানে সময় দেওয়ার কিছু নেই, আপনাকে অনগোয়িং প্রসেসিংয়ে চলে যেতে হবে। একদম শুরু থেকেই আপনার মাথায় রাষ্ট্র যে ইউটোপিয়া আছে সেটা কিন্তু আপনার বাস্তবায়নের দিকে চলে যেতে হবে। তো প্রথম যে দাবটা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা, সেটা কিন্তু আগেই তাদেরকে ঠিক করতে হবে। এবং এখানে তাদের অনুপস্থিতি মানে
জনগণের সামনে কোনো রাষ্ট্র নেই, এবং এই জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের অনাচার বেড়ে যাচ্ছে, সেটা বলা যায়। তো দর্শক, যে কথাটা বলছিলাম যে এটাই তারা মনে করে। আওয়ামী লীগে ওবায়দুল কাদের যেমন, বিএনপিতে মির্জা ফখরুলও তেমন। ওবায়দুল কাদেরকে অনেক ব্যাভাস কথা বলার জন্য আমরা কিন্তু তাকে হাস্যকর বানিয়ে ফেলেছি এবং তার হাস্যরস পাই তার কথাগুলো থেকে আমরা। মির্জা ফখরুলও এক সময় গত সরকারের আমলে, যেহেতু সে মুখপাত্র ছিল বিএনপির, তখন তার অনেক কথা আমরা সেরকম ব্যাভাস মনে হতো আমাদেরকে। তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কিছু কথা নিয়ে আমি আজকে একটু কোট করব। একবার তিনি বলছেন যে দ্রুত নির্বাচন দিতে হবে, একবার তিনি বলছেন যে এই সরকারকে সময় দিতে হবে। আসলে আমরা খুব বিভ্রান্ত হয়ে পড়েছি ওনার কথায়। যেহেতু ছাত্র জনতা নিজেরাই রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছে এবং রাজনীতি নতুন কিছু যা জনগণ চাচ্ছে সেই ধারায় তারা কিছু করার চেষ্টা করছে আমার যেটা মনে হয়। এখানে কিন্তু সাধারণ মানুষ যদি ঘর থেকে বেরিয়ে না আসতে পিঁপড়ার মতো, যারা আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, বিএনপি এবং জামাত তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং তারা কিন্তু তাদের মতো তাদের স্বার্থের জন্যই কিন্তু মাঠে এসেছে। তারা দীর্ঘদিন ধরে রাজনীতি বিমুখ ছিল, রাজনীতি করতে পারছিল না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে তাদেরকেও তাড়িয়েছে এক সময়। কিন্তু আওয়ামী লীগকে তাড়ানোর উপরে সাধারণ মানুষ চাচ্ছে যে নতুন কিছু করার জন্য, নতুন কোনো দলের শাসনে তারা শাসিত হতে চাচ্ছে। সেই গতানুগতিক দ্বারায় তারা ফিরতে চাচ্ছে না, কারণ সারা পৃথিবী পরিবর্তন হচ্ছে। এদের নতুন কোনো ডাইমেনশন তো নাই, নতুন কোনো লিফলেট নাই, নতুন কোনো সিদ্ধান্ত নাই, নতুন কোনো কিছু করবে তারা, এরকম কোনো কথা নাই আসলে। তো বিএনপির কথা যদি বলি, যে বিএনপি মাঠে করছে একরকম, হাইকমান্ডের নেতারা বলছে একরকম, লন্ডন থেকে তারেক জিয়া বলছে আরেক রকম। আসলে এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে মেকিয়াভেলিজম। মানে আমি যা বলি তা আসলে আমি বিশ্বাস করি না। তো আমরা ইতিমধ্যেই কিন্তু দেখছি যে, এবং মানুষ কিন্তু তাদের এই কথা বিশ্বাস করছে না এবং তারা ক্রমে অজনপ্রিয় হচ্ছে। যে আওয়ামী লীগের রেখে যাওয়া কাজগুলো যখন তারা করছে, তো আমরা সবাই মনে করছি যে তারা আসলে মানে বক্ষণ করার জন্য আমাদেরকে আসতে চাচ্ছে ক্ষমতায়। এবং তাদের যে অস্থিরতা, সেই অস্থিরতা আজকে একটা মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্য প্রকাশ পেয়েছে। আমি সেটাই বলবো দর্শক, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার টস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আপনি যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো, কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। আজ সোমবার দুপুর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলছেন, ছাত্র জনতা বুকে রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা তৈরি করেছে সেটাকে নস্যাৎ করার জন্য একটি মহল কাজ শুরু করে দিয়েছে। মানে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা তৈরি করেছে সেটাকে নস্যাৎ করার জন্য একটি মহল কাজ শুরু করে দিয়েছে। তো ভাই, সেই ছাত্র জনতাই তো নতুন দল করতে চাচ্ছে, না বিএনপি, না জামাত, না আওয়ামী লীগ। সেই ছাত্র জনতা নিরপেক্ষভাবে মানুষ যা চায় সেই রকম একটা দল করার জন্য তারা চাচ্ছে। তিনি বলেন, একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে। তারা নাকি একেবারে দেশটাকে সংস্কার করে পরিবর্তন করে ফেলবে। তাহলে তো জনগণের দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। একটি পত্রিকায় ব্র্যাক ইনস্টিটিউট জরিপ করে দেখিয়েছেন যতদিন খুশি এই সরকার থাকুক। আমি জানি না তারা কিভাবে এই জরিপ করলো, জনগণ তো এটা মেনে নেবে না। মির্জা ফখরুল ইসলাম এই কথাগুলো বলছেন। এখানেই আসলে ঘটনাটা হচ্ছে, আমি যে কথাটা বলছিলাম যে ওনারা এই যে বিএনপির যে নেতার আমরা বক্তব্য শুনলাম, সেই নেতার মতো তিনি বলছেন যে জনগণ তো এটা মেনে নেবে না। আসলে জনগণ কি, মানে মির্জা ফখরুল ইসলামের চোখে জনগণ কি? আমি আবার বলছি যে এরা জনগণ মানে মনে করা হচ্ছে বিএনপি জনগণ,
ওই ভদ্রলোক বলছেন যে জামাত এবং আওয়ামী লীগের বাইরে যে সমস্ত মানুষ যে সমস্ত নাগরিক আছে বাংলাদেশে তারা হচ্ছে বিএনপি। তার আসলে কি তারা বিএনপি? ম্যাক্সিমাম মানুষ তো বিএনপিও না, আওয়ামী লীগও না, জামাতও না। ম্যাক্সিমাম মানুষ তো নিরপেক্ষ। 18 কোটি মানুষের মধ্যে তো কয় কোটি হবে বিএনপি আর আওয়ামী লীগ? কিন্তু এরা রাজনীতিটা করে বলে তারা কিন্তু আমাদেরকে শাসন শোষণ করতে পারে। এই সরকারকে সংস্কারের দায়িত্ব কেউ দেয়নি তিনি বলছেন। তাহলে এই সরকারকে কি দিয়েছি আমরা? এটা কিসের সরকার? ওরা বলছে না ভদ্রতা বশত, এটা কিন্তু বেসিক্যালি বিপ্লবী সরকার। এই সরকারের যতদিন খুশি থাকার অধিকার আছে। তারা রক্তের উপর দিয়ে ছাত্র জনতা, ছাত্র সামনে ছিল, জনতারা পিছনে ছিল, তারা রক্তের উপর দিয়ে একটা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের গাড়ের উপর বসে থাকা, গাঢ় মটকে খাওয়া একজন স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছে এমন একটি সরকার। এবং এটা কে চালাচ্ছে? সারা বিশ্বে স্বীকৃত একজন মানুষ যিনি ডক্টর ইউনূস, তার নেতৃত্বে ছাত্ররা একটা নতুন স্বপ্নের জন্ম দিচ্ছে। আমি বলছি না যে তারা সফল বা তারা বিফল, এই অল্প সময়ের মধ্যে এটা কিছুতেই বলা যায় না। তো মির্জা ফখরুল ইসলাম তাদেরকে ইতিমধ্যেই ব্যর্থ বলার চেষ্টা করেছেন, আমি সেটা মানছি না। এবং তিনি তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে। সংস্কার অলরেডি শুরু হয়েছে, আমরা দেখছি। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে। তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে। দর্শক, এইখানে আসেন, এইখানে হচ্ছে আসল সমস্যাটা। মানে যেহেতু এই সরকার সংবিধান কমিশন করেছে এবং একজনকে দায়িত্ব দিয়েছে, সংবিধান কমিশনের একটা কমিটি করে যারা সংবিধান বুঝে, বাংলাদেশে যারা সংবিধান নিয়ে কাজ করছে, গবেষণা করছে, তাদেরকে নিয়ে সংবিধানটা পাল্টাতে হবে। তো সংবিধান পাল্টালে তো আসলে স্বৈরাচারী হওয়ার সুযোগ থাকবে না, ইচ্ছে মতো লুটপাট করার সুযোগ থাকবে না। আমরা তো সেরকম একটা, এই মুহূর্তে জনতার দাবি হচ্ছে সেরকম সংবিধান তৈরি করা, সেরকম একটা লয়ের মধ্যে বাংলাদেশকে সিস্টেমের মধ্যে নিয়ে আসা, যেটা হচ্ছে আবার আমরা কোনো স্বৈরাচারের হাতে পড়ব না। বিএনপি যদি ক্ষমতায়ও আসে, আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে বাংলাদেশে, তারাও স্বৈরাচার হতে পারবে না। এরকম একটা সংবিধান কিন্তু আমরা চাচ্ছি। এই সংস্কারটা করার জন্য কিন্তু অলরেডি উদ্যোগ নিয়েছে। তো তিনি বলছেন নির্বাচন করে যে ক্ষমতায় আসবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে। ভাই, এটা না বোঝার মতো মানুষ তো এখন বাংলাদেশে নাই। আপনারা যা চাচ্ছেন ঠিক সময়ে, সেই জায়গায় যখন মানুষ হাত দিচ্ছে, মানে ঠিক জায়গায় যখন বাংলাদেশের গণমানুষের যেই ম্যান্ডেট শুধু ভোটে পাওয়া যায় না, ম্যান্ডেট মানুষকে রক্ত দিয়ে দিয়েছে। এটা ভোটের চাইতে অনেক দামি, এই সরকার ভোটের সরকারের চাইতে অনেক দামি। তো এরা যখন সেই সংস্কারগুলো করতে যাচ্ছে তখনই কিন্তু এদের মানে গুরু গুরু শুরু হয়ে গেছে পেটের মধ্যে, যে হায়রে আমাদের তো বোধহয় আর সেই আগের সরকারে ফিরে যাওয়া যাবে না। তা আমরা তো আসলে আগের সরকারে ফিরে যাওয়ার জন্য কোনো চিন্তা করছি না। আমরা চাচ্ছি যে এমন একটা সংস্কার তারা দেখাক আমাদেরকে। আমরা নানা জায়গায় সমস্যা থাকলেও এখন যে স্বস্তিতা পাচ্ছি আমরা কোনো স্বৈরাচারের হাতে নেই, স্বৈরাচারের আমলে নেই। আমরা যখন মির্জা ফখরুল ইসলাম যখন এই কথাগুলো বলেন তখন আমাদের মনে হয় যে তিনি আবার আরও নতুন কোনো ষড়যন্ত্র করছেন। এবং আমি একথা বলে রাখি, আজকে এখানে বলছি যে বিএনপি ছাত্র জনতাকে কিন্তু যেভাবে বিএনপি আগাচ্ছে, ছাত্র জনতার কিন্তু সামনে সমস্যা হবে হচ্ছে আবার বিএনপি। মানে সার্জিস আলম যে কথাটা বলেছিলেন, আমার মনে হয় সেই কথাটার মধ্যে যথেষ্ট যুক্তি আছে, যে কোনো মুহূর্তে কিন্তু একটা স্বৈরাচার আমরা তাড়িয়েছি এবং স্বৈরাচার হয়ে ওঠার যথেষ্ট এলিমেন্ট কিন্তু বিএনপির মধ্যে ছিল। এটা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা চিন্তা করেন এবং রাজনীতি নিয়ে যারা চিন্তা করেন তারা সবাই জানেন যে, এবং ডক্টর ইউনূস কিন্তু বক্তব্যে তার বলেছেন যে আমাদের মন ভরে সমালোচনা করুন। এভাবে কেউ বলেনি, কোনো সরকার এ পর্যন্ত ক্ষমতায় আসার পর থেকে আমরা শুধু বন্ধ করেছি আমাদের সমালোচনার জায়গাগুলো, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু সেই কথাটা স্বীকৃতি দিয়েছেন। এবং আমাদের কিন্তু আর কোনো স্বৈরাচারের আর কোনো ফ্যাসিস্টের কবলে পড়ার কিন্তু আর সুযোগ নেই, এবং সেখানে গেলে কিন্তু আমরা আর বেরোতে পারবো না। সুতরাং নির্বাচন এগুলো কিন্তু সংস্কারের পরে,